আর্যর এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গভীরে যে ক্ষত তা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও বেশি দুর্ভেদ্য। অবশ্য ব্যাপারটা হবে বাই না কেন, আর্যর জীবনে মাহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল দিগ্ভ্রান্ত এক নাবিকের ধ্রুবতারা। স্মৃতির জানালার কপাটগুলো যেন একে একে খুলে যেতে লাগলো সশব্দে। আর্য তখন এক বাউন্ডুলে যুবক, বাবা মাকে শৈশবেই হারিয়ে আত্মীয়দের আশ্রয়ে বড় হওয়া ছেলেটার জীবনে না ছিল কোনো লক্ষ্য, না ছিল কোনো শৃঙ্খলা। ঠিক সেই ক্রান্তি লগ্নে বাউন্ডুলে ছেলেটার জীবনে বসন্তের দক্ষিণা বাতাসের মতো এসেছিল মাহিরিন, ঢাকার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আভিজাত্য যার রক্তে মিশেছিল। একই ক্লাসে পড়ার সুবাদে কখন যে সেই বন্ধুত্ব হৃদয়ের গহীনে প্রেমের বীজ বুনে দিয়েছিল তা ওরা নিজেরাও টের পায়নি। কিন্তু সমাজের চোখে সেই প্রেম ছিল নিতান্তই অসম। মাহিরিনের বাবা মা যখন জানতে পারলেন তাদের রাজকন্যা সম মেয়ে এক বাবা মাহারা লক্ষ্যহীন পদমর্যাদাহীন যুবকের হাত ধরে জীবন কাটাতে চাই, তখন শুরু হলো এক প্রবল সংঘাত। পারিবারিক মর্যাদা বনাম ভালোবাসার সেই অসম যুদ্ধে মাহিরিন বেছে নিয়েছিল নিঃস্ব আর্যকে। এক কাপড়ে ছেড়েছিল বাবার আভিজাত্যের সাম্রাজ্য, বিন্দুমাত্র দ্বিধা না করে। নিজের পরিবারের সব বৈভব ধূলিসাৎ করে দিয়ে সে আর্যর হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। সেই মাহিরিনই বদলে দিয়েছিল আর্যকে। যে ছেলেটা বহিমিয়ান হয়ে ঘুরে বেড়াতো, সে মাহিরিনের চোখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জেদ নিয়ে দিনরাত এক করে দিয়েছিল। মাহিরিন ছিল তার অনুপ্রেরণা, তার ঘর। আর্য যখন নেভিতে জয়েন করলো তখন তাদের সেই ছোট্ট বাসায় একরাশ চাঁদের আলো নেমে এসেছিল। অভাব ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু তাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। আর্যর জীবনে প্রতিটি ধূলিকণাকে মাহিরিন সাজিয়েছিল পরম মমতাই। কিছুদিনের মাঝে সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিতে তাদের ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো। ছোট্ট রাজকন্যা আর রাজা রানীর ছোট্ট একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো ব্যস্ততম ঢাকা শহরের বুকে। তবে তার স্থায়িত্ব ছিল বালির বাঁধের মতো ক্ষণভঙ্গুর। বছর চারেক অতিক্রম হতেই নিদারুণ ঝড়ে আর্যর জীবন থেকে মাহিরিন চিরতরে হারিয়ে গেল। স্মৃতিগুলো মস্তিষ্কের দোলা দিতেই এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডমিরাল তরফদার হোসেন। আটলান্টিকের ঝড়ো হওয়া তখন আরো তীব্রতর হয়ে উঠেছে, যেন আর্যর অগোছালো হৃদয়ের ক্ষতবিক্ষত মাত্রাগুলোর জানান দিচ্ছে। সুখ নিয়ে চতুর্পার্শ্ব যেন অরণ্যের একখণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতায় শুভবিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনীর নিস্তব্ধতায় সেখান হতে রজনীগন্ধার তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারিদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা, ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়া এক শূন্যতার সুর। তৃষার গত একটি মাস কেটেছে ঝড়ের গতিতে। নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অন্তিম মুহূর্তের প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল-আপ ও একগুচ্ছ টিউটোরিয়াল টেস্টের জাতাকলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটি ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই তার ছিল না। তবে কৌতূহল প্রবণ মনের যেটুকু ছিল তা ব্যস্ততার অতল গহ্বরে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্কাল। দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছেন, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে। তৃষা বাগান হতে ফিরে ধীরে পায়ে দোতলার অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরটা এক মায়াবী কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে গেছে। এই এক মাসে বাড়ির অনেক অলিগলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তের এই ঘরটিকে খেয়াল করার লেশ পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহল প্রবণ মনটি সেই দিকেই ধাবিত হলো। করিডোরটি এখন বিজাতীয় এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তৃষা দেখলো কক্ষের কপাটটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর হতে এক অতি ক্ষীণ কম্পিত আলোক রেখা মেঝেতে আশ্রে পড়ছে। এক অজানা সংখ্যায় তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। তবুও অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষায় সে কম্পিত হস্তে কপটটি আরো খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল কোণের একটি টেবিল ল্যাম্প হতে অতি সামান্য আলো বিস্তৃত হচ্ছে। সেই অস্পষ্ট আলোয় তৃষার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের মধ্যভাগে। সে দেখলো কার্পেটের উপর একটি ক্ষুদ্র ছায়া মূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেশ ফিরিয়ে একটি বিশালাকার প্রাচীন টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নির্মিশেষ জানালার বাইরের অন্ধকারের দিকে চেয়ে আসে। নিথর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তৃষার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয় আর কৌতূহলের দোলাচলে তৃষা কোনো ক্রমে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। রুদ্ধশ্বাসে অতি ক্ষীণ গলায় সে বলে উঠল, কে কে ওখানে? তৃষা তৎক্ষণাৎ দেওয়াল হাতড়ে প্রকম্পিত আঙুলের ডগা দ্বারা
সুইচ অন করলো। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতায় চোখ বুজে এলো তৃষার। পরক্ষণেই সে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটির দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আসছে মেয়েটি। পিঠ অব্দি জড়ানো বাদামি চুলের অধিকারী বারবি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমলু। তুলতুলে বিড়ালের ছানার ন্যায় গড়নের বাচ্চাটাকে দেখলেই ইচ্ছা করবে ছুটে গিয়ে আদর করতে। তৃষা আবার ছোটবেলা থেকেই বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে তাহলে তো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে, হাঁটু মুড়ে মেয়েটির সম্মুখে বসে বলল, কিউটি। সে বাচ্চা মেয়েটির তুলতুলে চলে আদর করতে যেতেই মেয়েটি তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল। বাচ্চাদের থেকে সচরাচর এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তৃষা। কিঞ্চিত বিস্মিত হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জমাতে ফের বলল, কিউটি পাই। মেয়েটি তাকালো না তবুও। তৃষা পুনরায় বলল, তোমার নাম কি সুইট ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল। কি ডাগর তার চোখগুলো, তবে মনি দুটো হালকা নীলাভ। তৃষা মিষ্টি হাসতেই মেয়েটির কিছুটা গম্ভীর স্বরে বলল, সিফরা। সিফরা ইয়ারিন। তৃষা মেয়েটির নরম মিষ্টি কণ্ঠে হেসে বলল, ও স্নিগ্ধ একটি নাম, তোমার মতোই কিউট। তৃষা দুহাত বাড়িয়ে সিফরার তুলতুলে চোয়ালে হাত বুলালো। সস্নেহে আরো কিছু বলতে যাবার পূর্বেই পেছন থেকে ডাক দিল কেউ একজন, আরে টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তৃষা পিছন ঘুরে দেখলো খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে ঝুমা। মেয়েটি এই বাড়ির পরিচারিকা, বড্ড বন্ধুত্ব সুলভ। তার কাছে তৃষা প্রত্যেকের গল্প শুনেছে এই এক মাসে। আর তার জানা মতে টুইঙ্কেল আর্যর মেয়ে। মেয়েটা বড্ড ঘরকুনে। আরবি কত মাসে তৃষার ব্যস্ততার দরুন তার সাথে দেখা করতে পারেনি তৃষা। তার মানে এই আর্যর মেয়ে। তবে মেয়েটি যে বলল তার নাম সিফরা। ও তুমি টুইঙ্কেল? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল। তৃষার কথা শেষ হলো না। ও কিছু বুঝে ওঠার আগেই সিফরা পাশের টি টেবিল থেকে ভারী পিতলের একটি শোপিস তুলে নিল। ঝুমা আর্তনাদ করে ওঠার আগেই সিফরা সজোরে শোপিসটা ছুঁড়ে মারল তৃষার কপাল লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তৃষার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তৃষার মাথা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিতেই দেখলো আঙুলের ডগা বেয়ে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। ঝুমা হাতের বাটিটা টেবিলের উপর রেখেই ছুটে এলো। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া গলায় চিৎকার করে উঠল, হাই খোদা, এ কি করলে টুইঙ্কেল মনি? এ কি কাণ্ড! সিফরা তখন নির্বিকার, যেন কিছুই হয়নি। সে আবার সেই ফটো ফ্রেমটা বক্ষে চেপে ধরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসলো। ঝুমা আর এক মুহূর্ত দেরি করলো না। তৃষার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। যেতে যেতে কাপা কাপা গলায় বলল, চলো অপু, তোমাকে ড্রেসিং করিয়ে দেই। রক্তের ধারা তখন তৃষার গাল বেয়ে নিচে নামছে। ব্যথায় কুচকে যাওয়া চোখে সে শেষবার সিফরার দিকে তাকালো। এইটুকুন একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তৃষার মনে হলো শরীরে এই ক্ষতটার চেয়েও ওই ছোট্ট মেয়েটির নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য এহসানের নিস্তব্ধ কেবিনের প্রকোষ্ঠে তখন এক পশলা নিস্তব্ধতা বিরাজ করছে। আর্য ইজি চেয়ারটাই গা এলিয়ে বসে আছে। দুপুরের এই বিরতিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিন্যস্ত। দেওয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক। সেখানে চিকিৎসা বিজ্ঞানের ভারী ভারী সব গ্রন্থের সবস্থান। এক কোণে একটি ইনডোর প্ল্যান্ট থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘরের কৃত্রিমতায় প্রাণের স্পন্দন যোগাচ্ছে। আর্যর সম্মুখে এক কাঠের জানালা। বিস্তৃতির যত সামান্য হলেও তাদের স্পষ্ট দেখা যায় সমুদ্রের অজস্র জলকেলিগুলো। বাতাসের মৃদু হিল্লোলে জলের উপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, তাতে প্রতিফলিত আলোক রশ্মিগুলো স্ফটিকের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। আর্য আনমনে সেই নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টি এক বিষণ্ণ গাম্ভীর্য। বাইরের সেই শান্ত সৌন্দর্য কি তার মনের ভেতরকার বিক্ষুব্ধ ঢেউগুলোকে স্থির করতে পারছে? পারেনি হয়তো। আনমনেই এমন চিন্তাকালে হুট করে পাশে থাকা ইলেকট্রনিক যন্ত্রটার মৃদু কম্পন নিজের উপস্থিতি জানান দিল। এর সঙ্গে ছেদ ঘটালো আর্যের চিন্তার। বিরক্তিত কিঞ্চিত ভ্রুকুঞ্চন পূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটার দিকে। প্রায় শখানেক আনরিড মেসেজ এসে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করতে বড্ড বিমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারের এই জটিল হাতছানি তাকে কখনোই সেভাবে টানেননি। দিনের পর দিন, হয়তোবা সপ্তাহের পর সপ্তাহ হয়ে যায়, তার ওই নীল রঙা অ্যাপটিতে প্রবেশ করা হয় না। আর জানালার ওপারের ওই টলটলে নীল জলরাশি দেখতে দেখতেই কি জানি এক অদম্য কৌতূহলে সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতেই যেন বিস্ময়ের এক পশলা ঝটকা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়। কয়েক সপ্তাহের জমানো কয়েকশো বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠছে। যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধ ভাঙা জলস্রোত আশ্রে পড়ছে। আর্য নিষ্ক্রিয় চোখে স্ক্রল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙুল দুটো থমকে গেল একটি বিশেষ নামের উপর। অন্য সবার চেয়ে এই একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি। শুধু বেশি নয়, বরং বলা
বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর উপর না পড়া বাচ্চার পাহাড় জমে আছে ওই একটি চ্যাট বক্সে। মেয়েটি যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আর্যর মতো গম্ভীর আর হিসেবি মানুষের মনেও একবার কিঞ্চিত কৌতূহলের উদয় হলো। সে ভ্রুকুঁচকে কি যেন ভাবলো, অথবা নিজের অজান্তেই এক বুক কৌতূহল আর সামান্য বিস্ময় নিয়ে আর্য সেই চ্যাট বক্সের অন্দরমহলে প্রবেশ করলো। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের ভিড়। প্রথম মেসেজটা এমন: এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ, যদিও আমার জন্য একটু স্পেশাল, তাই বলে এরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন? কতগুলো মেসেজ দিয়েছি আপনাকে, হ্যাঁ, একবারও রিপ্লাই দেননি, সিন করারও প্রয়োজন মনে করেননি। হার্টলেস পারসন। বাট ইউনো মিস্টার, আপনি যতদিন সিন না করবেন ততদিন আপনাকে এভাবেই মেসেজ দিতে থাকবো। দেখি কতদিন সিন না করে থাকতে পারেন।